জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মৌলিক সামষ্টিক অর্থনীতির আজকের লেকচারে আমরা বেকারত্ব, নিয়োগ, বেকারত্ব, ফিলিপস কার্ভ ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আমরা যদি একটি দেশের মোট জনসংখ্যাকে মাত্র কোনো একটা দেশের যদি জনসংখ্যার দিকে তাকায়, যেখানে দেখা যায় যে কিছু অংশ জনসংখ্যার একটা অংশ হচ্ছে শিশু, আরেকটি অংশ হচ্ছে বৃদ্ধ, কর্মহীন বা কাজ করতে অক্ষম, আর কিছু অংশ রয়েছে যুবক বা কাজ করতে সক্ষম শারীরিক ও মানসিক ভাবে। সুতরাং আমরা যদি একটা বয়স লিমিট দেখে যাই, যদি আমরা বলি যে কিছু অংশ 15 বছরের নিচে শিশু আছে যারা কাজ করতে পারে না, কাজ করতে অক্ষম, আর কিছু অংশ যদি বলে 60 বা 65 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি যারা কাজ করতে অক্ষম। এছাড়াও এমন অনেক হয়তো মানুষ রয়েছে যারা এমন কিছু অংশ আছে যারা অসুস্থতাজনিত কারণে কিন্তু কাজ করতে অক্ষম। সুতরাং কাজ করার সক্ষমতার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা টোটাল পপুলেশনকে দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন, আর একটা হচ্ছে ইয়াং অ্যান্ড আনএবল টু ওয়ার্ক পপুলেশন। অর্থাৎ জনসংখ্যার যে অংশটা কাজ করতে সক্ষম সেটাকে বলা হয় ওয়ার্কিং এজ পপুলেশন, আর জনসংখ্যার যে অংশটা কাজ করতে অক্ষম, অর্থাৎ কাজ করতে পারবে না, সেটাকে আমরা বিবেচনা করি ইয়াং অ্যান্ড আনএবল টু ওয়ার্ক। এই ওয়ার্কিং এজ পপুলেশন অর্থাৎ কর্মক্ষম জনগোষ্ঠীকে আবার দুইটি ভাগে বিভক্ত করা যায়। কারণ এই কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে কিছু অংশ আছে আপনার প্রচলিত মজুরিতে শারীরিক ও মানসিক ভাবে কাজ করতে ইচ্ছুক, আর কিছু অংশ আছে কাজ করতে ইচ্ছুক না। যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে যদি আমরা লেবার ফোর্সে অন্তর্ভুক্ত করি, আর যারা কাজ করতে ইচ্ছুক নয় তারা নট ইন দ্য লেবার ফোর্সে অন্তর্ভুক্ত করে। সুতরাং ওয়ার্কিং এজ পপুলেশনকে দুটি ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে লেবার ফোর্স, যা একটা বেশি অংশ, আর একটা হচ্ছে নট ইন দ্য লেবার ফোর্স, হয়তো ক্ষুদ্রতর অংশ। এই লেবার ফোর্স শ্রম শক্তিকে আবার দুটি ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে এমপ্লয়েড, আর একটা হচ্ছে নিয়োগ, আর একটা হচ্ছে আনএমপ্লয়েড বা বেকার। এমপ্লয়েড হচ্ছে যারা মজুরিতে কাজ পায়, অর্থাৎ শ্রমশক্তির যে অংশ কর্মে নিয়োজিত থাকে সেটাকে হচ্ছে এমপ্লয়েড বা নিয়োগ। আর একটা হচ্ছে শ্রমশক্তির যে অংশ কাজ করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও প্রচলিত মজুরিতে কাজ পায় না, সেটাকে বলা হয় আনএমপ্লয়েড বা বেকার। সুতরাং আমরা এখান থেকে দেখতে পারি যে লেবার ফোর্স বলতে আমরা দুটি অংশের সমষ্টি পাই। একটা হচ্ছে নাম্বার অফ পিপল এমপ্লয়েড প্লাস নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, অর্থাৎ জনসংখ্যার যে অংশ নিয়োগপ্রাপ্ত সেই সাথে এবং যে অংশ বেকার, তার সমষ্টি হচ্ছে শ্রম শক্তি। শ্রমশক্তি পার্টিসিপেশন রেট, যেটাকে বলা হয় শ্রমশক্তির অংশগ্রহণের হার বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, হচ্ছে যে ওয়ার্কিং এজ পপুলেশনের কত শতাংশ যে শ্রমশক্তি হিসেবে রয়েছে সেটা। যেমন এটা আমরা শ্রমশক্তির অংশগ্রহণের হার বের করার জন্য এই সূত্র ব্যবহার করি। সেটা হচ্ছে লেবার ফোর্স শ্রমশক্তিকে যদি কর্মক্ষম জনগোষ্ঠী দ্বারা ভাগ করা হয় এবং সেটাকে যদি 100 দ্বারা গুণ করা হয়, তাহলে আমরা শ্রমশক্তির অংশগ্রহণের হার বের করতে পারি। এগুলো হচ্ছে যে এমপ্লয়মেন্ট বা নিয়োগ বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণভাবে দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক চুক্তিভিত্তিক মজুরি বা বেতনের বিনিময়ে কর্মে নিয়োজিত হওয়াকে কিন্তু নিয়োগ বলে। আইএলও সংখ্যা অনুসারে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও নির্দেশনা অনুযায়ী 15 বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কোনো ব্যক্তি মুনাফা বা মজুরির বিনিময়ে
কিংবা পারিবারিক কোনো খামার বা প্রতিষ্ঠানে কাজ করতে এটাকে নিয়োগ বলা হয়। এক্ষেত্রে অর্থাৎ এখানে এই আইএলও সংজ্ঞা অনুযায়ী নিয়োগ বলতে যে নিজের ভোগের জন্য অর্থাৎ নিজেদের ভোগের জন্য উৎপাদিত দ্রব্য সাথে অন্তর্ভুক্ত হওয়াটাকে কিন্তু নিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে কোনো ব্যক্তি মজুরি এবং মুনাফার বিনিময়ে কমপক্ষে 1 ঘন্টা বা তার চেয়ে বেশি দিন কাজ করা কিংবা পারিবারিক খামার বা এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠানে কাজ করাকে এটাকে প্রতিষ্ঠানে মুনাফার উদ্দেশ্যে বা ফ্যামিলি গেইনের জন্য কাজ করাকে কিন্তু নিয়োগ বলা হয়। চাকরি বা ব্যবসা বাণিজ্যে নিয়োজিত কোনো ব্যক্তি অস্থায়ীভাবে অনুপস্থিত সাধারণত যদি লেবার ফোর্স সার্ভের যে জরিপ নেওয়ার পূর্বে 7 দিন তাকেও বিবিএসএ কর্মী নিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে নিয়োগ হিসেবে যদি বিবেচনা করা হয় অর্থনীতিতে অ্যাক্টিভ জনসংখ্যা কর্মক্ষম আর্থিকভাবে অ্যাক্টিভ পপুলেশনকে পরিমাপের জন্য কতগুলো ক্রাইটেরিয়া কতগুলো ক্যাটাগরিতে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে বলা হয় যদি 15 বছরের ঊর্ধ্বে এবং সাধারণত একটা নির্দিষ্ট শর্ট টাইম পিরিয়ড যেটা 1 বছর না 1 বছর সেটা 1 সপ্তাহ হতে পারে বা 1 দিনও হতে পারে। এই সময়ে যদি পেইড এমপ্লয়েড বা এটাকে পেইড এমপ্লয়েড বলতে হচ্ছে মানে মজুরির বিনিময়ে যে নিয়োগ সেটা হচ্ছে যারা কর্মে এই যে জরিপ চলাকালীন সময়ে বা জরিপ চলাকালীন ঠিক জরিপ করার সময় 1 সপ্তাহ বা 1 দিনে যদি কর্মে নিয়োজিত থাকে তারাও কিন্তু কর্মে নিয়োজিত কিন্তু তার বিনিময়ে মজুরি বা বেতনের বিনিময়ে যদি কর্মে নিয়োজিত থাকে তাদেরকে নিয়োগ হিসেবে গণ্য করা হয়। আবার কর্মে নিয়োজিত নেই কিন্তু চাকরিটা আছে আছে কিন্তু ওই নির্দিষ্ট সময় রেফারেন্স যে টাইমটা যেমন 1 সপ্তাহ বা 1 দিনে যদি কর্মে বিভিন্ন কারণে যদি অস্থায়ীভাবে কাজে না করে কাজে না থাকে সেটাকে কিন্তু নিয়োগ হিসেবে গণ্য করা হবে। আবার স্বনিয়োজিতের মধ্যে যদি দেখা যায় যে জরিপ চলাকালীন সময়ে বা 1 সপ্তাহ বা 1 দিনে যদি কাজে মুনাফা বা ফ্যামিলি গেইনের বিনিময়ে কাজে নিযুক্ত থাকে তারাও কিন্তু নিয়োগ হিসেবে বিবেচিত হয়। আবার ব্যবসার সাথে সংযুক্ত আছে কিন্তু কোনো কারণে অস্থায়ীভাবে এই রেফারেন্স পিরিয়ডে যদি নিয়োজিত কাজ না করে সেটাকে অর্থাৎ কাজে না থাকে ব্যবসায় না থাকে তাহলে সেটাকে কিন্তু নিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। বেকারত্ব বলতে সাধারণত আমরা কি বুঝি? বেকারত্ব হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থায় প্রচলিত মজুরিতে কাজ যে অবস্থায় শারীরিক ও মানসিকভাবে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও যদি কাজ না পায় তাকে বেকারত্ব বলা হয়। অর্থাৎ এখানে তবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটাকে আইএলও সংজ্ঞা অনুযায়ী বেকারত্ব বলতে 3টি ক্রাইটেরিয়াকে বিবেচনা করা হয়। একটি হচ্ছে উইদাউট ওয়ার্ক একটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কর্মহীন ব্যক্তি যারা বেতনভোগী বা স্বনিয়োজিত না। আরেকটা হচ্ছে কারেন্টলি অ্যাভেলেবল ফর ওয়ার্ক, এটা হচ্ছে অতি সম্প্রতি শ্রম বাজারে প্রবেশ করেছে অর্থাৎ বেতনের বিনিময়ে কাজ করতে বা স্বনিয়োজিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আরেকটা হচ্ছে সিকিং ওয়ার্ক বা কাজের অনুসন্ধান, চাকরি প্রার্থী বা অর্থাৎ কাজের সন্ধান করছে বা স্বনিয়োজিত হওয়ার চেষ্টা করছে তাদেরকেও বেকার বা বেকারত্ব বলা হয়। বেকারত্বকে বিভিন্ন লেখক বা বিভিন্ন ভাবে বিভাজন করেছেন। কোনো বই আমাদের বিশেষ করে ইংরেজি বইগুলোতে আমরা দেখি সাধারণত বেকারত্ব বলতে 3টি বেকারত্বের উল্লেখ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রিকশনাল বেকারত্ব বা সংখ্যামূলক বেকারত্ব, একটা হচ্ছে কাঠামোগত বেকারত্ব, আর একটা হচ্ছে আপনার বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। কিন্তু আমরা আরো কিছু বই হয়তো
বাংলা বইগুলো যদি দেখা তাহলে বেকারত্ব বলতে আসলে ৭-৮ ধরনের বেকারত্বের উল্লেখ আছে। তবে আমি এখানে কয়েক ধরনের বেকারত্বের উল্লেখ করেছি। প্রথমত হচ্ছে ফ্রিকশনাল বেকারত্ব, যেটাকে বলা হয় সংঘাতমূলক বেকারত্ব। আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। একটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বা চক্র বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। একটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট বা মৌসুমী বেকারত্ব। এটা হচ্ছে রিজিওনাল আনএমপ্লয়মেন্ট বা এটাকে বলা হয় এলাকাভিত্তিক বা রিজিয়নের বেকারত্ব। এটা ভলান্টারি আনএমপ্লয়মেন্ট বা ইচ্ছাকৃত বেকারত্ব, ডিসক্রেসিস আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী বেকারত্ব, ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বা সংঘাতমূলক বেকারত্বটা আসলে কি? শ্রমের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্যহীনতা দেখা দেওয়ার ফলে যে সাময়িক বেকারত্বের সৃষ্টি হয় তাকে সংঘাতজনিত বেকারত্ব বলা হয়। সংঘাতমূলক বেকারত্বের এক ধরনের ইচ্ছাকৃত বেকারত্ব যা শ্রমবাজার সম্পর্কে অপূর্ণ তথ্যের কারণে উদ্ভব হয়ে থাকে। যদি কোনো ফার্ম যোগানকৃত শ্রমিকের ধরন, দক্ষতা, যোগ্যতা সম্পর্কে না জানে তাহলে এবং অন্যদিকে শ্রমিকরা শ্রমের চাহিদা বা চাকরির শূন্য পদের ধরন সম্পর্কে না জানে তাহলে উভয়ের সমন্বয়ে সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ শ্রমবাজারে থেকে ফার্ম সঠিক শ্রমিক খুঁজে বের করতে সময় লাগে, অন্যদিকে শ্রমিক তাদের চাহিদা অনুযায়ী চাকরি খুঁজে পেতেও সময় লাগে। এর ফলে শ্রমিককে কিছু সময় বেকার থাকতে হয়, যাকে সংঘাতজনিত বা অনুসন্ধানমূলক বেকারত্ব বলে। শ্রমের গতিশীলতার অভাব, কাঁচামালের অভাব, যন্ত্রপাতির অভাব, নিয়োগ সম্পর্কিত তথ্যের অভাব ইত্যাদি কারণে সংঘাতমূলক বেকারত্ব দেখা দেয়। অর্থাৎ এটি অর্থনীতিতে সবসময় বিরাজ করে। অর্থাৎ সংঘাতমূলক বেকারত্ব থাকলেও ধরে নেওয়া হয় যে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিরাজ করছে। আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। কাঠামোগত অর্থনীতিতে যদি কাঠামোগত কোনো পরিবর্তনের ফলে তা যে বেকারত্বের সৃষ্টি হয় সেটাকে কাঠামোগত বেকারত্ব বলা হয়। সাধারণত প্রযুক্তিগত অগ্রগতি, তুলনামূলক ও সুবিধার পরিবর্তন বা চাহিদার পরিবর্তনের ফলে অর্থনীতিতে কিছু শিল্পের সম্প্রসারিত হয়। আবার বিভিন্ন ধরনের বাহ্যিক বা কি বলে এটাকে বাহ্যিক বা ভিতরগত অসুবিধার কারণে কিছু কিছু শিল্পে সংকোচন ঘটে। যে সকল শিল্প সম্প্রসারিত হয় সেই সকল শিল্পে নতুন নতুন শ্রমিকের চাহিদার সৃষ্টি হয়, ফলে শ্রমিক নিয়োগ হয়। আবার যে সকল শিল্পের বিভিন্ন অসুবিধার কারণে সংকুচিত হয়, উৎপাদন সংকুচিত হয়, অর্থাৎ তাদের কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে সংকোচন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেসব শিল্পসমূহ কিন্তু নিয়োগ ছাঁটাই করে, অর্থাৎ ছাঁটাই করে থাকে। এক্ষেত্রে যে সম্প্রসারিত যে শিল্পগুলো এবং শিল্পগুলোর যে কর্মসূচন সংকোচনশীল শিল্পগুলো থেকে যে সকল বেকার সৃষ্টি হয়, বিশেষ করে অর্থাৎ এই কাঠামোগত পরিবর্তনের ফলে যে বেকারত্ব দেখা দেয় সেটাকে কিন্তু বলা হয় যে আপনার কাঠামোগত বেকারত্ব বলা হয়ে থাকে। এটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বা এটা হচ্ছে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব হচ্ছে অর্থনীতিতে দেখা যায় কোনো কোনো সময় উৎপাদন বৃদ্ধি পায়, নিয়োগ বৃদ্ধি পায়। আবার কখনো কখনো দেখা যায় যে অর্থনীতিতে বিভিন্ন কারণে, প্রাকৃতিক হতে পারে, সামাজিক হতে পারে, যে অর্থনীতিতে উৎপাদন হ্রাস পায়। এর ফলে অর্থনীতি উৎপাদন হ্রাস পাওয়ার ফলে অর্থনীতিতে কিন্তু বেকারত্বের সৃষ্টি হয়। অর্থাৎ অর্থনীতি যদি মন্দা অবস্থা দেখা দেয় তাহলে সেই সময় অর্থনীতিতে বেকারত্বের সৃষ্টি হয়। এখানে অর্থাৎ আমরা যদি বাণিজ্য চক্রের ওঠানামার কারণে, অর্থাৎ উৎপাদনের হ্রাস বৃদ্ধির কারণে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে কিন্তু বাণিজ্য চক্রজনিত বেকারত্ব বলা হয়। সাধারণত বাণিজ্য চক্রজনিত বেকারত্বকে আবার চাহিদাজনিত বেকারত্ব বলা হয়ে থাকে, কারণ আমরা যে অর্থনীতি যখন মন্দা অবস্থা বিরাজ করে সেই সময় কিন্তু অর্থনীতির সামগ্রিক চাহিদা হ্রাস পায়। সামগ্রিক চাহিদা হ্রাস পালে উৎপাদনও হ্রাস পায়।
উৎপাদন হ্রাস পেলে নিয়োগ হ্রাস পায়, অর্থাৎ এভাবে বেকারত্বের সৃষ্টি হয়। সিজনাল আনএমপ্লয়মেন্ট বা মৌসুমী বেকারত্ব। মৌসুমী বেকারত্ব বা হচ্ছে সাধারণত ঋতু পরিবর্তনের ফলে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে মৌসুমী বেকারত্ব বলে। বছরের নির্দিষ্ট সময়ে শ্রমের চাহিদার স্বল্পতার কারণে মৌসুমী বেকারত্বের উদ্ভব ঘটে। অন্যভাবে বলা যায়, মৌসুমী বেকারত্ব হচ্ছে এমন পরিস্থিতি যে পরিস্থিতিতে বছরের কয়েক মাস কিছু শ্রমিক কাজই পায় না। মৌসুমী বেকারত্ব সম্পূর্ণ দূর করা আসলে কঠিন, কেননা মৌসুমী বেকারত্বের একটি অংশ আসলে ইচ্ছাকৃত বেকারত্ব বলা যায়। আমরা যদি আমাদের দেশে কৃষির দিকে তাকাই, তাহলে দেখি যে কৃষিতে আসলে যখন যখন ফসল লাগানোর সময় আসে, যখন কাটার সময় আসে, যখন মাড়ানোর সময় আসে, তখন কিন্তু শ্রমের চাহিদা বেড়ে যায়, এই সময় নিয়োগ বেড়ে যায়। আবার এই যে ফসল লাগানোর সময় থেকে মাড়ানো বা ফসল কাটার পূর্ব পর্যন্ত এই কৃষিতে কিন্তু শ্রমিক কোনো চাহিদা থাকে না, অর্থাৎ অনেক শ্রমিকের চাহিদা প্রায় শূন্য। এই সময় যে বেকারত্বের সৃষ্টি হয় সেটাকে বলা হয় আসলে মৌসুমী বেকারত্ব। কিছু রিজিওনাল আনএমপ্লয়মেন্ট। রিজিওনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে অর্থনীতিতে আমরা যদি দেখাই, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে দেখা যায় বেকারত্ব বেশি হয়, আবার কোনো কোনো অঞ্চলে বেকারত্বের হার কম হয়, একে কিন্তু রিজিওনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। ভলান্টারি আনএমপ্লয়মেন্ট বা ইচ্ছাকৃত বেকারত্ব। শ্রমিকরা যখন তাদের পছন্দ অনুযায়ী কাজ পায় না, তখন দেখা যায় যে অনেক শ্রমিক তাদের প্রচলিত মজুরিতে কাজ করতে চায় না, অর্থাৎ কাজ করতে ইচ্ছুক না। এই ধরনের বেকারত্বকে বলা হয় আসলে ইচ্ছাকৃত বেকারত্ব। তো শ্রমিক স্বেচ্ছায় যে বেকারত্ব গ্রহণ করে সেটাকে ইচ্ছাকৃত বেকারত্ব বলা হয়। বিভিন্ন কারণে ইচ্ছাকৃত বেকারত্ব অর্থনীতিতে দেখা দিতে পারে, যেমন অত্যাধিক সামাজিক নিরাপত্তার ব্যবস্থা থাকলে এবং আয়করের হার খুব বেশি হলে ইচ্ছাকৃত বেকারত্ব দেখা দেয়। বস্তুত ভারসাম্য মজুরি যদি শ্রমিককে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় হারের চেয়ে কম হয়, তাহলে কিন্তু অর্থনীতিতে ইচ্ছাকৃত বেকারত্বের সৃষ্টি হয়ে থাকে। ডিসগাইসেস আনএমপ্লয়মেন্ট বা মৌসুমী ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব বলতে আসলে কি বোঝে? ছদ্মবেশী বেকারত্ব হচ্ছে যেমন একটি কাজে যে পরিমাণ শ্রমের প্রয়োজন হয়, প্রকৃতপক্ষে নিয়োগপ্রাপ্ত শ্রমিক যদি তার চেয়ে বেশি হয়, তখন ছদ্মবেশী বেকারত্বের সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ছদ্মবেশী বেকার হচ্ছে এমন বেকার যে উৎপাদন প্রক্রিয়া থেকে যদি কোনো শ্রমিক ছাঁটাই করা হয় এবং এর ফলে যদি উৎপাদনের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে তাকে ছদ্মবেশী বেকারত্ব বলা হয়। সুতরাং ছদ্মবেশী শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। এক্ষেত্রে অর্থাৎ ছদ্মবেশী বেকারদের ক্ষেত্রে যদি অতিরিক্ত শ্রমিক প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে মোট উৎপাদনে এখানে কোনো পরিবর্তন হয় না। সাধারণত মানুষ যখন প্রচলিত মজুরিতে কাজ পায় না, তখন সে তার পারিবারিক কাজে শ্রম দিয়ে থাকে বলে ছদ্মবেশী বেকারত্বের উদ্ভব ঘটে। বাংলাদেশের মতো অনুন্নত দেশে ছদ্মবেশী বেকারত্বের একটি সাধারণ চিত্র। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরুন একটি কৃষি ফার্ম বা একটি জমিতে শ্রমের প্রয়োজন যদি 4 জন হয়, ধরুন শ্রমের প্রয়োজন 4 জন, কিন্তু যদি এখানে নিয়োগ যদি করা হয় 6 জন, তাহলে অতিরিক্ত 2 জন, অর্থাৎ 2 জনকে কিন্তু ছদ্মবেশী বেকারত্ব বলা হয়। অর্থাৎ এই যদি অতিরিক্ত 6 জন থেকে 2 জন যদি আপনি বাদ দেন, 2 জন শ্রমিককে যদি উৎপাদন কাজে নিয়োজিত না করেন, তাহলে কিন্তু উৎপাদন ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলে না। একেই বলা হয় আসলে ছদ্মবেশী বেকারত্ব। আরেকটা হচ্ছে আপনার ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট বা এটাকে প্রকৃত মজুরিজনিত বেকারত্ব বলা হয়ে থাকে। মজুরি যদি খুবই বেশি বা ভারসাম্য মজুরির উপরে থাকে, তখন প্রকৃত মজুরি বেকারত্বের সৃষ্টি হয়।
মজুরি বা আর্থিক মজুরি যদি ভারসাম্য মজুরির চেয়ে বেশি থাকে, তাহলে বিদ্যমান মজুরিতে উদ্বৃত্ত শ্রম সরবরাহ বিরাজ করে। শ্রম বাজারের প্রতিযোগিতা বজায় থাকলে শক্তিশালী শ্রমিক সংঘের দর কষাকষি, জাতীয় ন্যূনতম মজুরি হারের বৃদ্ধি এবং বিশ্বায়নের ফলে কিছু কিছু শিল্পের মজুরি ভারসাম্য মজুরির চেয়ে বেশি থাকে। ফলে উদ্বৃত্ত সরবরাহ সৃষ্টি হয়, প্রকৃত মজুরির বেকারত্ব দেখা দেয়, যাকে ক্লাসিক্যাল বেকারত্ব বলা হয়। আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার আমরা কিভাবে পরিমাপ করি? বেকারত্বের হার পরিমাপ করা হয় সাধারণত অর্থনীতিতে নিয়োজিত, অর্থনীতিতে বিদ্যমান বেকারের সংখ্যাকে যদি শ্রমশক্তি দ্বারা ভাগ করা হয় এবং তাকে যদি 100 দিয়ে গুণ করা হয়, তাহলে আপনাকে বেকারত্বের হার পাওয়া যাবে। এখন আসা যাক কস্ট অফ আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের প্রভাব আসলে। বেকারত্বের অনেক ধরনের সামাজিক প্রভাব আছে, অনেক ধরনের অর্থনৈতিক প্রভাব আছে। এখানে সাধারণত আমি সময় স্বল্পতার কারণে দুটি প্রধান ভাগের কথা বলি। একটা হচ্ছে লস্ট ইনকামস অ্যান্ড প্রোডাকশন, একটা হচ্ছে লস্ট হিউম্যান ক্যাপিটাল। অর্থাৎ আয় এবং উৎপাদন হ্রাস পায় একটি অর্থনীতিতে, আর একটা হচ্ছে মানব পুঁজি হারায়। অর্থাৎ অর্থনীতি বেকারত্বের ফলে মানব পুঁজি হারায়। এই অংশটা আমি আমি নিয়েছি মাইকেল বার্কিং এর ম্যাক্রো ইকোনমিক্স বই থেকে। লস্ট ইনকামস এন্ড প্রোডাকশন আসলে কি? অর্থাৎ আমরা জানি যে যদি কোনো একটা নিয়োজিত ব্যক্তি যদি কাজ না পায়, বেকার হয়ে যায়, তাহলে কিন্তু তার আয় কমে যায়। অর্থনীতিতে যদি আয় কমে যায়, তাহলে ভোগ ব্যয় কমে যায়। ভোগ ব্যয় কমলে সামগ্রিক চাহিদা কমে যায়। আবার সামগ্রিক চাহিদা যদি কমে, তাহলে অর্থনীতিতে উৎপাদন কমে যায়। উৎপাদন করলে কিন্তু নিয়োগ আরো কমে যায়, বেকারত্ব আরো বেশি যায়। সুতরাং অর্থনীতিতে যদি বেকারত্ব বিরাজ করে, তাহলে অর্থনীতি আয় হারায়, উৎপাদন হারায়। আবার অর্থনীতি মানব পুঁজি হারায়। কারণ একটি অর্থনীতিতে যদি দীর্ঘকাল ধরে বেকারত্ব বিরাজ করে, তাহলে শ্রমিকরা আসলে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে এবং এর ফলে অর্থনীতিতে শ্রমিকরা আর কাজ করে না বা কাজ থেকে বিরত হয়েছে, কাজ খোঁজা থেকে নিজেকে বিরত রাখে। এর ফলে আসলে অর্থনীতি এই মানব পুঁজি, মানুষের যে পুঁজিটা, সেটা হারিয়ে ফেলে বেকারত্বের ফলে। আন্ডার এমপ্লয়মেন্ট বা অর্থ নিয়োগ বা অপূর্ণ নিয়োগ। আন্ডার এমপ্লয়মেন্ট বা অপূর্ণ বেকারত্ব, এটাকে আবার অর্ধ বেকারত্ব, অপূর্ণ বেকারত্ব বা অর্ধ বেকারত্ব বলা হয় থাকে। এটা হচ্ছে অর্ধ বেকারত্ব হচ্ছে এমন একটি অবস্থা, যে অবস্থায় আসলে কোনো ব্যক্তি যদি তার যোগ্যতা অনুযায়ী কাজ না পেয়ে সম্পূর্ণ অস্থায়ী বা পার্ট টাইম হিসেবে কাজ করে থাকে, তখন সে অবস্থাকে অর্ধ বেকারত্ব বা আংশিক বেকার বলা হয়। যেমন একজন প্রকৌশলী যদি বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে, তখন তাকে অর্ধ বেকার বলা যায়। আর এই ধরনের বেকারত্বকে আমরা যদি অর্ধ বেকারত্ব নিম্নোক্ত পরিস্থিতিগুলোতে আমরা অর্ধ বেকারত্ব বলতে পারি। যেমন আমি এখানে উল্লেখ করছি যে কোনো ব্যক্তি যদি উন্নত চাকরি যোগ্যতা থাকা সত্ত্বেও নিম্ন যোগ্যতা সম্পন্ন চাকরি করে, সেটাকে অর্ধ বেকারত্ব বলা যাবে। ভবিষ্যতে পূর্ণ সময়কালীন চাকরির প্রত্যাশায় বর্তমানে যদি খণ্ডকালীন জব করে, অর্থাৎ পার্ট টাইম জব করে, তো সেটাকে কিন্তু অর্ধ বেকারত্ব বলা যাবে। অতিরিক্ত নিয়োগের একটি ধরন, যেখানে চাকরিদাতা শ্রমিককে পূর্ণভাবে ব্যবহার করতে পারে না, সেক্ষেত্রে অর্ধ বেকারত্ব দেখা দেয়। অর্থাৎ দরকার নেই শ্রমিকদের, কিন্তু শ্রমিক নিয়োগ করেছে কিন্তু তাদেরকে কাজ দিতে পারছে না, সেটাকে কিন্তু অর্ধ বেকার বলা হয়। কোনো ব্যক্তি চাকরি করে তবে পার্ট টাইম বা অস্থায়ী, অথবা অস্থায়ী বা পার্ট টাইম যারা চাকরি করে, সেটাও কিন্তু অর্ধ বেকার। অর্ধ বেকার ভারসাম্য বা এটাকে যদি বলে অপূর্ণ নিয়োগ ভারসাম্য। আমরা জানি সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য অর্জিত হয়, সামগ্রিক ভারসাম্য অর্জিত হয় যখন সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান যে বিন্দুতে ছেদ করে, সে বিন্দুতে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য অর্জিত হয়।
যদি আমরা আমরা আবার এও জানি যে সামগ্রিক যোগান রেখা উল্লম্ব হতে পারে, সামগ্রিক যোগান রেখা ডান থেকে বামে ঊর্ধ্বগামী হতে পারে। সামগ্রিক যোগান রেখা কিন্তু অবশ্যই এটা উল্লেখ করা হয়নি যে কিনসের মধ্যে সামগ্রিক যোগান রেখা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল। এর পেছনের কারণটা হচ্ছে কিনস মনে করেন যে দাম এবং মজুরি, দামের স্তরে এবং মজুরি সিকি বা অপরিবর্তনীয় থাকে। আর সে কারণে অর্থনীতিতে সামগ্রিক যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল। আবার ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে দাম স্তর এবং মজুরি ফ্লেক্সিবল, এ কারণে সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল। অর্থাৎ সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল অর্থাৎ দীর্ঘকালীন লম্ব অক্ষের সমান্তরাল অর্থাৎ যখন পূর্ণনিক অবস্থা বিরাজ করে। এই অবস্থা পূর্ণনিক উৎপাদন স্তরে অর্থাৎ পূর্ণনিক লেভেল, পটেনশিয়াল লেভেল অফ জিডিপি তে। পটেনশিয়াল লেভেল অফ জিডিপি হচ্ছে এমন একটা জিডিপি যে অবস্থায় কিন্তু অর্থনীতি পূর্ণনিক আছে বলে ধরা হয়। পূর্ণনিক অবস্থায় যে জিডিপিটা হয় সেটাকে কিন্তু পটেনশিয়াল জিডিপি বলা হয়। আর এই পটেনশিয়াল জিডিপি লেভেলে কিন্তু ক্লাসিক্যাল ইকোনমিক্সদের মধ্যে সামগ্রিক যোগান রেখা উল্লম্ব হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি দেখি যে যদি অর্থনীতি যদি এই বিন্দুতে ভারসাম্য থাকে, অর্থাৎ যেখানে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা ছেদ করেছে, যদি এই অবস্থায় অর্থনীতিতে রিয়েল জিডিপি হচ্ছে ওয়াইএফ, আবার পটেনশিয়াল জিডিপি যাকে সম্ভাব্য জিডিপিও কিন্তু ওয়াইএফ। অর্থাৎ এই অবস্থায় অর্থনীতিতে রিয়েল জিডিপি এবং সম্ভাব্য জিডিপি দুটোই সমান। সুতরাং অর্থনীতিতে এখানে বলা হয় যে পূর্ণনিক অবস্থা বিরাজ করছে, যে অবস্থা বা স্বাভাবিক বেকারত্ব বিরাজ করছে। আবার অর্থনীতি যদি ইউ বিন্দুতে যদি ভারসাম্য লাভ করে না, অর্থাৎ অর্থনীতি যদি ইউ বিন্দুতে ভারসাম্য থাকে যেখানে এই রিয়েল জিডিপিটা পটেনশিয়াল জিডিপির চেয়ে কম, অর্থাৎ এক্ষেত্রে বলা হয় অর্থনীতিতে এখানে পূর্ণনিক বিরাজ করছে, কিন্তু এটা যেহেতু এটা ডান দিকে অবস্থিত, বাম দিকে অবস্থিত, সুতরাং এই অবস্থায় অর্থনীতি কিন্তু বেকারত্ব বিরাজ করছে। এই অবস্থায় উৎপাদনকে বলা হয় অপূর্ণ। এই অবস্থায় যে ভারসাম্য অর্থাৎ এই লেভেলে এই যে ওয়াইএফ এর ডানে যে ভারসাম্য হয়, সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যকে কিন্তু অপূর্ণ নিয়োগ ভারসাম্য বলা হয়। অর্থাৎ অপূর্ণ নিয়োগ ভারসাম্য তখনই হয় যখন প্রকৃত জিডিপিটা পটেনশিয়াল জিডিপির চেয়ে কম হয়, অর্থাৎ পটেনশিয়াল অপূর্ণনিক ভারসাম্য যে রিয়েল জিডিপি সেটা কিন্তু পটেনশিয়াল জিডিপির চেয়ে কম হয়ে থাকে। আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম বা পূর্ণনিক ভারসাম্যের ধারণাটি দেন জন কিনস। কিনস তার জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি বলতে কিনসের মধ্যে অর্থনীতিতে সাধারণভাবে অর্থনীতি পূর্ণনিয়োগের চেয়ে কম, পূর্ণনিয়োগ উৎপাদনের স্তরের চেয়ে কম উৎপাদনের স্তরে ভারসাম্য লাভ করে, অর্থাৎ অর্থনীতিতে অপূর্ণনিয়োগ ভারসাম্য লাভ করে। পূর্ণনিয়োগটা কি? আমরা যদি পূর্ণনিয়োগ বলতে আসলে এমন একটা অবস্থাকে বোঝায় যে অবস্থাতে অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে। এখন কথা হচ্ছে স্বাভাবিক বেকারত্ব কি? আমরা কিন্তু শুরুতে প্রথম লেকচারে কিন্তু স্বাভাবিক বেকারত্ব বা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট সম্পর্কে বলেছিলাম। ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে এমন একটা আনএমপ্লয়মেন্ট রেট যে অবস্থায় অর্থনীতিতে শুধুমাত্র কাঠামোগত বেকারত্ব এবং এটা হচ্ছে আপনার সংখ্যাজনিত বেকারত্ব বিরাজ করে, কোনো ধরনের বাণিজ্য চক্রজনিত বেকারত্ব বিরাজ করে, সে অবস্থাকে বলা হয় স্বাভাবিক বেকারত্ব। স্বাভাবিক বেকারত্বের হার বের করা হয় ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট স্বাভাবিক বেকারত্বের সংখ্যাকে যদি লেবার ফোর্স দ্বারা ভাগ করে সেটাকে 100 দ্বারা গুণ করে স্বাভাবিক বেকারত্বের হার বের করা হয়ে থাকে। স্বাভাবিক বেকারত্ব 4টি বিষয় দ্বারা প্রভাবিত হয়ে থাকে। একটা হচ্ছে দা এজ ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন, অর্থাৎ একটি দেশে জনসংখ্যার যে বয়স সেটার উপরে কিন্তু স্বাভাবিক বেকারত্ব বেশি হবে না কম হবে সেটা নির্ভর করে। আমরা জানি কোনো কোনো দেশে স্বাভাবিক বেকারত্ব বেশি থাকে, আবার কোনো কোনো দেশে স্বাভাবিক বেকারত্বের হার কম থাকে। আবার দ্য স্কেল অফ স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ যে কাঠামোগত যে পরিবর্তনটা হয়, আমরা বলি যে কাঠামোগত পরিবর্তন হলে বেকারত্ব সৃষ্টি হয়, সেটা কিন্তু স্বাভাবিক বেকারত্বের মধ্যে পড়ে।
এই যে যদি কাঠামোগত পরিবর্তনের মাত্রাটা যদি এমন বেশি হয় যে যার ফলে অর্থনীতিতে বেকারত্ব অর্থাৎ কাঠামোগত বেকারত্ব বেড়ে যায়, এর ফলে কিন্তু স্বাভাবিক বেকারত্বের হার বেড়ে যেতে পারে। আবার রিয়েল ওয়েজের কারণে কিন্তু স্বাভাবিক বেকারত্ব বেড়ে যেতে পারে বা হ্রাস পেতে পারে। হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট অর্থাৎ বেকারত্বের যদি সুবিধা কোনো কোনো দেশ আমরা লক্ষ্য করি যে বিশেষ করে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে কিন্তু বেকারত্বের ভাতা দেওয়া হয়ে থাকে। ইউরোপের দেশগুলোতে সাধারণত বেকারত্বের ভাতার সংখ্যা বেশি হয়, ফলে ইউরোপ কান্ট্রিতে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট অন্যান্য দেশের তুলনায় বেশি হয়ে থাকে। ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ আসলে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক দেখায়। নিউজিল্যান্ডের অর্থনীতিবিদ A.W. ফিলিপস সর্বপ্রথম বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন, যা তার নাম অনুসারে ফিলিপস কার্ভ নামে পরিচিত। ফিলিপস কার্ভ আসলে দুটি সময় মেয়াদে বিবেচনা করা হয়, একটা হচ্ছে স্বল্পকালীন ফিলিপস কার্ভ, আর একটা হচ্ছে দীর্ঘকালীন ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ যে বিষয়টা ফিলিপস কার্ভ আসলে আরেকটা জিনিস যেটা বলা হয়নি, ফিলিপস কার্ভ আসলে এখানে বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের মধ্যে একটা ট্রেড অফ নির্দেশ করা হয়ে থাকে। স্বল্পকালীন ফিলিপস কার্ভ কি? স্বল্পকালীন ফিলিপস কার্ভ যে ফিলিপস কার্ভের যে প্রত্যাশিত মুনাফার হার এবং প্রকৃত স্বাভাবিক বেকারত্বের হার স্থির অবস্থায় মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, সেই ফিলিপস কার্ভকে কিন্তু স্বল্পকালীন ফিলিপস কার্ভ বলা হয়ে থাকে। আমরা চিত্রের সাহায্যে যদি স্বল্পকালীন ফিলিপস কার্ভের ডান দিকে বামে নিম্নতম হয়ে থাকে। এখানে যদি কারণ হচ্ছে ধরি প্রাথমিক ভাবে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার হচ্ছে 10%, এর ফলে বেকারত্বের হার হচ্ছে 6%, অর্থাৎ ভূমিয়কে বেকারত্বের হার এবং লম্বককে মুদ্রাস্ফীতির হার দেখানো হয়েছে। এখন তাহলে একটা বিন্দু এ, আবার যদি মনে করো অর্থনীতি ইনফ্লেশন বেড়ে 15% হবে, এর ফলে কিন্তু এই জায়গায় আসবে, যদি আবার চিত্রে এটা দেখানো হয়নি, তাহলে বেকারত্বের হার কমে হবে 3%, ধরি সেটা আমি এই লেভেলে ধরি, অর্থাৎ 6% এর চেয়ে কম। এই অবস্থায় অর্থনীতিতে দেখা গেল যে এই মুদ্রাস্ফীতির হারের বৃদ্ধির ফলে অর্থনীতিতে কিন্তু বেকারত্বের হার অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার যদি বাড়েও কিন্তু বেকারত্বের হার হ্রাস পেয়েছে, অর্থাৎ একটি বাড়লে অন্যটি হ্রাস পায়। আবার দেখি যে 10 থেকে হ্রাস পেয়ে যদি 5 হয় ইনফ্লেশন হার, যদি তাহলে আমরা দেখে যদি একটু বিবেচনা এখানে আসবে, এবং এই অবস্থায় কিন্তু বেকারত্বের হার বেড়ে যাবে। মুদ্রাস্ফীতির হার হ্রাস পেয়েছে 10 থেকে 5, বেকারত্বের হার হতে পারে 6 থেকে 9 এর বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ এখানে মুদ্রাস্ফীতির হার হ্রাস পেলেও বেকারত্বের হার বৃদ্ধি পায়, অর্থাৎ এক্ষেত্রে একটি বাড়লে আরেকটি হ্রাস পায়, একটি হ্রাস পেলে আরেকটি হ্রাস পায়। তো দেখুন মুদ্রাস্ফীতিকে যদি আপনি কমাতে যান তাহলে কিন্তু বেকারত্বকে বাড়াইতে হবে, বেড়ে যাবে, অর্থাৎ বেকারত্বকে গ্রহণ করতে হবে। আবার যদি বেকারত্ব কমানোর পলিসি গ্রহণ করতে যান তাহলে কিন্তু অর্থনীতিতে মুদ্রাস্ফীতিকে গ্রহণ করতে হবে, অর্থাৎ এখানে বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের মধ্যে একটা ট্রেড অফ বিরাজ করছে। একটি বাড়াতে গেলে আরেকটি কমবে, একটি কমাতে গেলে আরেকটি অটোমেটিক বেড়ে যাবে, বা একটি এই যে ট্রেড অফটা এইটা ফিলিপস কার্ভ রেখার মাধ্যমে ব্যাখ্যা করা হয়ে থাকে। দীর্ঘকালীন ফিলিপস কার্ভ রেখা সাধারণত এক্সপেক্টেড ইনফ্লেশন রেটের সাথে সম্পর্কিত। এক্ষেত্রে এক্সপেক্টেড ইনফ্লেশন রেট অর্থাৎ প্রত্যাশিত মূল্যস্ফীতির হার এবং স্বাভাবিক মূল্যস্ফীতির হারকে পরিবর্তন বিবেচনা করা হয়। দীর্ঘকালীন ফিলিপস কার্ভ রেখা যে অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্বের হারে উল্লম্ব হয়ে থাকে। ধরে অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব হচ্ছে 6%, 6% লেভেলে বেকারত্ব করতেন, কিন্তু ধরুন ইনফ্লেশন রেট 6, তাহলে একটা বিন্দু ধরুন এ। এখন ধরি ইনফ্লেশন রেট 6 থেকে বৃদ্ধি পেয়ে 10 হলো, এটা দীর্ঘমেয়াদী ব্যাপার। এখন অনেক ধরনের প্রসেস আছে যে প্রসেসের কারণে আলটিমেটলি আবার
যেহেতু অর্থনীতিতে পূর্ণনিয়োগ অবস্থা, তো অর্থনীতিতে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করছে 6%-এ, সুতরাং সেহেতু অর্থনীতি বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দীর্ঘকালে আবার এই বি বিন্দুতে চলে আসবে। তো বি বিন্দুতে একটা বিন্দু পাবো যে 6 পয়েন্টে চলে আসবে, তো স্বাভাবিক বেকারত্বই বিরাজ করবে এই স্বাভাবিক বেকারত্ব লেভেলে। তাহলে ইনফ্লেশন রেট হচ্ছে 3 থেকে 10 হয়েছে, কিন্তু স্বাভাবিক বেকারত্বের কোনো পরিবর্তন হয়নি। এর ফলে এ থেকে বি বিন্দুতে গিয়েছি, সুতরাং এ এবং বি বিন্দু বরাবর আমরা একটা দীর্ঘকালীন ফিলিপস রেখা পাই। সুতরাং দীর্ঘকালে ফিলিপস রেখা স্বাভাবিক বেকারত্বের হারে উল্লম্ব হয়ে থাকে। যদি এখন বলেছি, এখানে আমরা বলছি যে এক্সপেক্টেড ইনফ্লেশন ফিক্স থাকে। এখন ধরি এক্সপেক্টেড ইনফ্লেশন বৃদ্ধি পেল। এক্সপেক্টেড ইনফ্লেশন বৃদ্ধি পেলে আসলে আমরা স্বল্পকালে ধরেছি যে এক্সপেক্টেড ইনফ্লেশনটা ফিক্স। আসলে এক্সপেক্টেড ইনফ্লেশন যদি হ্রাস বৃদ্ধি ঘটে, স্বল্পকালীন ফিলিপস রেখারও হ্রাস বৃদ্ধি ঘটবে। যেমন এখানে আমরা যদি দেখি যে এক্সপেক্টেড ইনফ্লেশন 6 থেকে বৃদ্ধি পেয়ে 10% হলো, এর ফলে এই বিন্দু থেকে বি বিন্দু আসলে এখানে স্বল্পকালীন, দীর্ঘকালীন ফিলিপস রেখার কোনো পরিবর্তন হয়নি, এটা ঠিক আছে, কিন্তু স্বল্পকালীন ফিলিপস রেখা এসআরপিসি থেকে স্থানান্তরিত হয়ে এসআরপিসি 1 হলো, অর্থাৎ দীর্ঘকালীন ফিলিপস রেখার পরিবর্তন ঘটলো। এখন দীর্ঘকালীন ফিলিপস রেখা কখন স্থানান্তরিত হয়? যদি স্বাভাবিক বেকারত্বের হার বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে কিন্তু দীর্ঘকালীন ফিলিপস কার্ভ স্থানান্তরিত হয় এবং সেই সাথে স্বল্পকালীন ফিলিপস কার্ভ স্থানান্তরিত হয়ে থাকে। যেমন প্রাথমিকভাবে স্বাভাবিক বেকারত্বের হার ছিল 6%, এর ফলে অর্থনীতিতে 6% স্বাভাবিক বেকারত্বের হারে ইনফ্লেশন রেট হচ্ছে 10। এখানে এই সময়ে এই 6%-এ দীর্ঘকালীন ফিলিপস কার্ভ ছিল এলআরপিসি। এখন মনে করি কোনো কারণে স্বাভাবিক বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে 6 থেকে 9-এ গেল। এর ফলে দীর্ঘকালীন ফিলিপস রেখা এলআরপিসি থেকে ডানে স্থানান্তরিত হয়ে এলআরপিসি 1 হবে, অর্থাৎ ডান দিকে শিফট করবে। এখানে আবার উল্লেখ করে এক্ষেত্রে স্বল্পকালীন ফিলিপস রেখাও এসআরপিসি থেকে ডানে স্থানান্তরিত হয়ে এসআরপিসি 1 এ যাবে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্ট যদি দীর্ঘকালে যদি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের পরিবর্তন ঘটে, তাহলে দীর্ঘকালীন ফিলিপস রেখা সেই সাথে স্বল্পকালীন ফিলিপস রেখারও কিন্তু স্থানান্তর ঘটবে। আর আমরা দেখি যদি স্বল্পকালে, তাহলে ফিলিপস রেখা কখন স্থানান্তরিত হয়? যদি যদি এক্সপেক্টেড ইনফ্লেশনের পরিবর্তন ঘটে এবং ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের পরিবর্তন ঘটে, তাহলে স্বল্পকালীন ফিলিপস রেখা স্থানান্তরিত হয়। আর যদি দীর্ঘকালীন ফিলিপস রেখা কখন স্থানান্তরিত হয়? যদি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের পরিবর্তন ঘটে, তাহলে দীর্ঘকালীন ফিলিপস রেখার স্থানান্তর ঘটে। আজকের এই আসলে আমি যতগুলো লেকচার দিয়েছি, প্রত্যেকটি লেকচারে যে আপনারা আমি সবসময় বলেছি, অর্থাৎ সবসময় একই কথাই যে বলে গিয়েছি, সেটা হচ্ছে আপনারা সিলেবাসের যে ইংলিশ বইগুলো রেফারেন্স দিচ্ছে, সেই রেফারেন্সগুলো দেখবেন এবং সেই সাথে বাংলা বই যে আপনাদের হাতের কাছে হয়তো বাংলা বই আছে, যেগুলো আপনারা ফলো করেন, যেগুলো আপনাদের কলেজ টিচার হয়তো যেসব বইয়ের রেফারেন্স করে, যেমন আপনি পড়তে পারেন যে ডক্টর মোহাম্মদ লিয়াকত আলীর একটা মৌলিক সামষ্টিক অর্থনীতির বই আছে, সে লিয়াকত আলী খান বইটা দেখতে পারেন। আর এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকুন, নিজে সতর্ক থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। সবাই ভালো থাকুন, শিক্ষার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।